রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই একেবি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। নমস্কার। আজ কবিগুরুকে সঙ্গী করেই আমাদের একেবি টিভি সাহিত্য বাসর অনুষ্ঠান শুরু করলাম। অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজ আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, কারণ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ এসছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট কবি এবং নাট্য ব্যক্তিত্ব শ্রীযুক্ত শেখর সি দত্ত। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। আমাদের ভীষণ গর্ব এবং আনন্দ আপনি আসায়। কেমন লাগছে আমাদের? আমারও খুব ভালো লাগছে। আমি আসিনি এখানে আগে। হ্যাঁ, আপনাদের যদিও এখানের বেশ কয়েকজনকে আমি চিনি, শান্তনুবাবু সহ আপনাদের, কিন্তু আমি আজকে এলাম। ভালো লাগছে যে আমাকে এমন একটা সুযোগ করে দিলেন কিছু কবিতা বা পাঠ করার বা আলোচনা। একদম, আমরাও ঋদ্ধ হলাম আপনার মতো গুণী মানুষকে পেয়ে। আসলে দাদা একাধারে নাট্য ব্যক্তিত্ব এবং কবি, তাই ওনার গুণের শেষ নেই। মানে ভীষণ ভালো লাগছে। একটু করে যাওয়া। আচ্ছা, ভীষণ জানতে ইচ্ছে করছে কবিতা আর নাটক, হ্যাঁ, দুটোর মধ্যে কোনটাকে বেশি ভালো লাগে? ভালো দুটোরই দুরকম অনুভূতি আছে। হ্যাঁ, কারণ একটা হচ্ছে মঞ্চে সেজে গুজে অভিনয় করে একটা চরিত্রকে ফুটিয়ে তোলা, তার মধ্যে একটা আনন্দ আছে। ঠিকঠাক ওই চরিত্রটাকে রূপদান করা গেল কিনা, কেমন দর্শকের সঙ্গে দর্শকে কানেক্ট করা গেল কিনা। দর্শকই তো আসল, দর্শক ছাড়া তো নাটক হবে না। হ্যাঁ, লাইট মিউজিক ছাড়া, স্টেজস্কেপ ছাড়া নাটক হতে পারে, দর্শক ছাড়া তো নাটক হবে না। তার জন্য করা। তো সেই দর্শকের সঙ্গে যদি চরিত্রটা অভিনয় করতে গিয়ে কানেক্ট করা না যায়, তাহলে তো এটা হলো না সব। ফলে ওইটার একটা আনন্দ আছে করার। আর কবিতাটা হচ্ছে, কবিরা তো একটু অনুভবী হয়, কল্পনাপ্রবণ হয়। তো ফলে এখানে হঠাৎ একটা কিছু মনে হলো, এটা প্রেম প্রকৃতি হতে পারে, মানুষের জীবন যন্ত্রণার বিষয় হতে পারে, হ্যাঁ, সমাজ সংস্কৃতি হতে পারে। তার উপরে এটা মনে হলো একটা বিষয় নিয়ে কবিতা লেখা হলো। এই যে নিজের একটা সৃষ্টি, নিজের মন থেকে বিভিন্ন বিষয় বেরিয়ে আসলো, তাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া, কিছু শব্দবন্ধে তাকে একটা বিষয়কে তুলে ধরা, এটার মধ্যে একটা নিজের মনের একটা যেমন আনন্দ আছে, এবং এটা যদি অন্যরা পাঠ করে তাহলে অবশ্যই তার আনন্দ আরও বেশি। দুটোই ঠিকই আছে। আগে একটা সময় কবিতার প্রতি বেশি ছিলাম, যুক্ত ছিলাম, বা বেশি হয়তো লিখতাম। ইদানিংকালে নাটকটার প্রতি বেশি ঝুঁকে পড়েছি, কবিতা লেখা হয় কম। আচ্ছা, এই আর কি। দাদা, শুনে নেব আজকের অনুষ্ঠানের প্রথম কবিতা। আমি প্রথম ভেবেছিলাম আপনাকে শোনাবো আমাদের গর্বের জায়গা নির্মহল। আচ্ছা, যে এই জলসাগরের মাঝে নির্মহল দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে লেখা বহুদিন আগের আমার একটি কবিতা। নির্মহল উৎসবে ডেকেছিল আইসিটি, ওখানে লেখা। কিন্তু আপনি রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করেছেন, কবিগুরুকে দিয়ে, তাই আমার মনে হলো যে আমি একটা কবিগুরুকে নিয়েই, একটা কবিগুরুর সঙ্গে তো ত্রিপুরার সংস্কৃতির একটা মানে অবিচ্ছেদ্য সম্পর্ক এমনভাবে সম্পৃক্ত হয়ে আছে রাজ আমল থেকে। ফলে এটাকে তো কবিগুরুকে উৎসর্গ করে আমার একটি কবিতা, কবি প্রণাম। বয়সটা ঘড়ির কাঁটা, জীবনটা জোয়ার ভাটা, মননে বোধে ধোঁয়াশা কুয়াশার আস্তরণ, গীতাঞ্জলি ছুঁয়ে জীবনের গদ্য পদ্যে উত্তরণ। আজকের জটাজটিল ভাষামরু প্রান্তরে কবি তুমি অবিরাম কাব্য, আমাদের অস্তিত্বের মনন ও চেতন। তুমি কবি রবি, নানা রঙে কথা বলে তোমার আঁকা ছবি, গানে প্রথম তুমি দিলে সঞ্চারী, নানা রাগে ভাষা ছন্দে নানা ফুলে, সাহিত্যে সাজালে
ভরা বসন্ত তোমাতে অনন্ত জাগে। তোমার রক্ত করবী রাজস্বী ছুঁয়ে ধন্য ত্রিপুরার ধর্ম সংস্কৃতি। আজও শুনি এত রক্ত কেন, এক বিশ্বজনীন কালোত্তীর্ণ আকুতি। অনিবেশ শব্দবন্ধ মুহূর্তে অনাহত চরিত্রের ঝলকানিতে যখন আড়ষ্ট হয় তোমার কবিতা, কবুঞ্চ উমের মতো তোমার স্পর্শে ফুটে নৈসর্গিক চিত্রলেখা। অপূর্ব। হৃদয় যখন ভিতরের সাথে বাইরের আড়াল খোঁজে, দীর্ঘসূত্রিতায় বহুমাত্রিক ব্যক্তিতে তোমার কবিতা সাজে। তুমি স্বজনের মুখ, আমাদের আত্মার চিরসুখ। তাই একান্ত সতুৎসারিত অনুভবে এক সমুদ্র বুক ভালোবাসা কবি আজ তোমায় দিলাম, সান্ধ্য রাগে ইমন রাগে। অসম্ভব সুন্দর একটা কবিতা আমরা শুনলাম। একটু অপেক্ষা করুন, এই না হলে শেখশ্রী দত্ত, কবি শেখশ্রী দত্ত। আমরা আরও অনেক সুন্দর সুন্দর কবিতা দাদার কাছ থেকে শুনবো। এই জাস্ট শুরু হলো আর কি। আচ্ছা দাদা, আপনি তো নাট্য ব্যক্তিত্ব অবশ্যই, নাটক একটু করি এখনো। আমি শুনেছি আপনি নাটক লিখেছেন অনেক। হ্যাঁ, কিছু কিছু লিখেছি ছোটখাটো, এগুলো দূরদর্শনও হয়েছে। আচ্ছা, ওইসব হয়েছে বা মঞ্চে হয়েছে এরকম। আচ্ছা, আপনার একটা নাটক শুনেছি প্রথম হয়েছিল, সেটা ওই ভূমিকম্পের উপরে, আর্থকুইকের উপরে ত্রিপুরা সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট রেভিনিউ দপ্তরের তারা একটা কম্পিটিশন করেছিল বেশ কয়েক বছর আগে। আচ্ছা। তো তাতে বেশ অনেকজন নাট্যকার খুব পরিচিত এবং আমার অগ্রজও আছে এমন অনেকেই দিয়েছেন, নামি দেবী দিয়েছিল, আমিও একটি স্ক্রিপ্ট দিয়েছিলাম। আচ্ছা। তাদের বিচারে বা যাদেরকে ওনারা বিচারক করেছিলেন ওনাদের বিচারে আমার এটা প্রথম স্থান পায়। তারা পুরস্কৃত করেছে সরকার সুকান্ত একাডেমিতে একটি অনুষ্ঠানে। দারুণ। আর এই নাটকটি দূরদর্শনও আমার রেকর্ডিং করেছে। আচ্ছা। এবং অনেকবার, প্রায় শতবার ওরা দেখিয়েছে, নর্থ ইস্ট থেকেও দেখিয়েছে। আচ্ছা। এটা সম্ভবত DD1 থেকেও দেখিয়েছিল। আচ্ছা। DD1 থেকেও এরকম হয়েছে। আরও অন্য নাটকও করেছে, DD1ও দেখিয়েছে, আমার অন্য নাটকও আছে। এটা ওই স্বচ্ছ ভারতের উপর একটা হিন্দি নাটক করেছিলাম। আচ্ছা। এটা আমার মনে আছে, পয়লা বৈশাখে আমাকে দূরদর্শন থেকে ফোন করে প্রোগ্রাম এক্সিকিউটিভ বলছে যে আপনার এটা DD1 থেকে দেখানো হয়েছে এবং আমাদের এডিজি, দূরদর্শন এডিজি দিল্লি থেকে বলছে বহুত আচ্ছা হুয়া, ऐसा और স্ক্রিপ্ট চাইয়ে। বাহ। তো খুব ভালো লেগেছে তখন। যাক, এটা বিশাল প্রাপ্তি, অ্যাপ্রিসিয়েশন পেলে ভালোই লাগে। ওরকম ছোট ছোট কাজ এই গত মাসেও করেছি একটা। আচ্ছা। জল জীবন মিশনের উপরে মাঝে মাঝে করা, আর মঞ্চে তো আমরা করি নাটক, রাজ্যে করি, রাজ্যের বাইরে করি, কেমন। তো NSD ডাকলেও বাইরে গিয়ে করি আমরা, আবার বাংলাদেশেও অনেকবার গিয়ে করেছি, ঢাকায় কুমিল্লায় করেছি। ওই আর কি, এগুলো নিয়ে থাকা এটাই মানে সংস্কৃতির সংস্পর্শে থাকা, সেই সংস্কৃতি মনে হয় মন ভালো থাকে, সেটাই ভালো মানুষদের সঙ্গে, সংস্কৃতি মনস্ক মানুষদের সঙ্গে যুক্ত হয়ে থাকা যায়। একদম একদম। অনেক কিছু জানাও যায়, শেখাও যায়, হ্যাঁ, নিজেও ঋদ্ধ হয়ে যায়। আচ্ছা, একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে যে 70-এর দশককে নাট্য জগতের স্বর্ণযুগ বলা হয়। হ্যাঁ, শোনা যায় যে তখন যে প্রেক্ষাগৃহ ভর্তি ছিল দর্শকদের ইয়েতে, দর্শকদের ভিড়ে ঠাসা থাকতো সব সময়, কিন্তু সেই তুলনায় এখন তেমন নাট্যপ্রীতি চোখে পড়ে না। তো সেটা কেন? না, আপনি এটা ঠিকই বলেছেন। 70-এর দশক একটা গুরুত্বপূর্ণ সময় নাটকে ত্রিপুরার। আসলে তো ত্রিপুরা রাজ্যে ধরুন আগে রাজ অন্দরেই নাটক ছিল, সেখান থেকে ত্রিপুরেশ মজুমদারই প্রথম আপনার বিংশ শতাব্দীর শুরুর দিকে, কেমন সনটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, 1904 বা তারপরে হবে বোধহয়। উনি ওখান থেকে বেরিয়ে এসে বের করে এনে নাটককে রাজপথে নিয়ে এলেন। কেমন সাধারণের জন্য নাটক উন্মুক্ত হলো এবং সাধারণরাও সেখানে অভিনয় করে। তার আগে রাজবাড়ির ভেতরেই, রাজ পরিবারের বাইরেও কেউ কেউ হয়তো অভিনয় করতো, কিন্তু রাজ অন্দরেই হতো অভিনয়। কিন্তু এটা রাজপথে এলো এবং শিশু উদ্যানে
এখানে এসব অভিনয় টভিনয় ওনার করেছেন। তারপর ধীরে ধীরে বিভিন্ন সংস্থা তৈরি হয়েছে, করেছে অনেকেই, শিশু উদ্যানের মুক্তমঞ্চে করেছে। আমরাও একটা সময় 80-র দশকে আমরাও মুক্তমঞ্চে করেছি, কেমন, সেখানে কমিউনিটি হল টল ইত্যাদি ছিল, মেলা টেলা সব শিশু উদ্যানই হতো, তো ওটাতে করেছে। তো ফলে 70-এ আস্তে আস্তে বাড়তে বাড়তে 70-এর দশক পর্যন্ত অনেক সংস্থা তৈরি হয়েছে। রাজ্যের অনেক লেজেন্ডারি ড্রামা পার্সোনালিটিস তাতে যুক্ত ছিলেন তখন, অভিনেতা অভিনেত্রী, নাট্য পরিচালক তারা করেছেন। তারা সত্যি খুব ভালো ভালো নাট্যদল ছিল, করেছে। এবং এইসব নাটক দেখার জন্যে মানুষ যে পরিমাণ ভিড় করতো, রবীন্দ্রনাথ গেটের সঙ্গে এটা কাউন্টার ছিল, সেখানে ওই কাউন্টারে টিকিট দেওয়া হতো। ফলে মানুষ ভোরবেলা থেকে লাইন ধরতো। ভালো ভালো নাটক অনেকের ছিল, বিশেষ করে অফিস কম্পিটিশন যখন শুরু হতো, মানে এটাই ছিল ত্রিপুরার নাটকের এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, যে অফিস কম্পিটিশনটা নাটকটাকে এটা উচ্চ জায়গায় নিয়ে যেত। যেহেতু কম্পিটিশন ক্ষেত্রে কেউ ভালো করবে, নানা বিষয়ের প্রয়োগ, অভিনয়ের উৎকর্ষতা ইত্যাদি, এবং এখান থেকেই আবার অভিনেতা অভিনেত্রী নতুন যেমন তৈরি হতো, বিভিন্ন সংস্থাতেও যেত। তো সেই সময়ে নাটক, এমনও সময় গেছে, বহু নাটক আছে যেসব নাটকের টিকিট পাওয়া যায় না, ব্ল্যাক হয়েছে টিকিট। সিনেমা হলে তারটা মাত্র সিনেমা হল ছিল শহরে, সিনেমার টিকিট যেমন ব্ল্যাক হতো, নাটকের টিকিট ব্ল্যাক হয়েছে, পুলিশ দাঁড়িয়ে থেকে লাইন মেনটেন করতে হয়েছে। কেমন, এটার একটা কারণও আছে। কারণ হচ্ছে সে সময় দেখুন এন্টারটেনমেন্টের তো 4টে সিনেমা হল ছাড়া আর কিছু ছিল না, টিভি, মোবাইল কিচ্ছু তো ছিল না। টিভি আমাদের এখানে এসেছে টিত্রির ওই এশিয়ান গেমসের সময়, তখন ঢুকেছে কয়েকজন কারো কারো বাড়িতে, তার আগে তো নেই কিছু। ফলে মানুষ এটা নিয়েই থাকতো, ভালো নাটক হলেই, কোনো সংস্থা নাটক হলেই সবাই ভিড় করতো সেখানে, কেমন। আর এখনকার মতো এই যে টিচারের বাড়ি বা এসব ইদুর বা কম্পিটিশনের কেরিয়ারিস্টিক ভাবনায় খালি কোচিং আর ছিল না তো। ফলে যুব সম্প্রদায়দের তারাও যেত, কলেজে পড়ুয়ারা, স্কুল পড়ো তারাও যেত। এখন যেটা হয়, সবার হাতে হাতে, ছোট বড় সবার হাতে আছে মুঠোফোন, তাতে সারা পৃথিবীর এন্টারটেনমেন্ট তো তার হাতে। হ্যাঁ, ল্যাপটপ আছে, মোবাইল আছে, সব আছে, প্লাস বিভিন্ন মল টল ইত্যাদি, আইনক্স টাইপের হল টল ইত্যাদি আছে, অনেক কিছু আছে, এন্টারটেনমেন্টের অনেক ব্যবস্থা। তখন ফলে মানুষ হলমুখী কম হচ্ছে। নাটকে এখন তো মুভি দেখতে বলা হয় যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় যে আপনারা হলে এসে মুভি দেখুন। হ্যাঁ, এই তো আপনার রূপসীতে যে সিনেমা হলগুলো আছে 4টে, সবগুলো গেলে প্রথমে 1-2 দিন ছাড়া খুব একটা দর্শক হয় এমন না, পাবেন না। খুব কম সিনেমাই আছে যে ফুল হয় বা কিছু। তো তারপরেও মানুষ এগুলোতে ব্যস্ত থাকে। ফলে এখন মানুষের ব্যস্ততা বেড়েছে, ছাত্র যুব এরা ওই ইন্টারনেট আর ইয়েতে যা রসদ পেয়ে যাচ্ছে বা দেখতে পাচ্ছে, তাতে তারা নাটক দেখার জন্য তারা ভিড় হচ্ছে না। একটা শ্রেণী আছে নির্দিষ্ট, একটু বিশেষ করে 60 ঊর্ধ্ব দেখবেন প্রচুর লোক, দর্শকের একটা বেশিরভাগ সংখ্যা তাদের পাবেন, যারা একসময় নাটক করতো, নাটক ভালোবাসে, তারাই বেশি যাচ্ছে। ওইটা আছে, ওইটা একটা কারণ যে সময়ের পরিবর্তনে সুযোগ, এন্টারটেনমেন্টের সুযোগের এবং মানুষের ব্যস্ততা। এই যে টিচারের টিউশনের যেমন ব্যস্ততা আছে, কেরিয়ারিজমের কারণে, কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে যে কোচিং, এটিগুলির কারণেও আটকে যাচ্ছে মানুষ। তার জন্য দর্শক কম হয়। কিন্তু এখন অনেক ভালো ভালো নাটক হয়, প্রচুর সংস্থা, অনেকগুলো ফেস্টিভ্যাল হয়, বিভিন্ন সংস্থা। আমি যেটাতে করি ত্রিপুরা থিয়েটার, আমরাও ফেস্টিভ্যাল করি, রাজ্যের বাইরের বাংলাদেশের টিম আসে, তেমনি অন্যান্য টিমও ফেস্টিভ্যাল করে। এখন আরও বড় কথা, ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এখন এটা ফেস্টিভ্যাল করে, এবছর করলো 34টা টিম এসেছে সারা রাজ্যতে, কম কথা, নট এ ম্যাটার অফ জোক। এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে এখন নাটক হচ্ছে, শিশুদের নাটক হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে, গভর্নমেন্ট করেছে। ফলে এগুলো মানে একটা বিরাট ব্যাপার হচ্ছে, অনেক বেশি। কিন্তু মানুষ বিভিন্ন কাজে আটকে যাওয়ায় দর্শক তেমন আসছে না, কেমন, ওইটা একটা বিষয় আর কি। অনেক ভালো নাটক হচ্ছে, রাজ্যের বাইরে হচ্ছে, এনএইচডি ডাকে, অন্যান্য ফেস্টিভ্যালে যায়, আছে অনেক, এই আর কি। এবার একটা কবিতা শুনে নিন। আবার একটা কবিতা শোনাই না? এটা একটা কি শোনাই, একটা হতে পারে নির্মহল নিয়ে যেটা বলছিলাম শুরুতে, এটা একটা হতে পারে, অথবা এই যে আজকাল পণের জন্য মেয়েদের যা হয় তার একটু পড়ে, একটা অনেক আগের একটা লেখা কবিতা, সেটাও শোনাই। আচ্ছা, নির্মহলটা শোনাই, এটাও ভালো লাগবে হয়তো, আমাদের একটা মানে বিষয়, আমাদের গর্বের জায়গা। তুমি সুন্দর নির্মহল,
গ্রীষ্মরোদে শীত সকালে শটান দাঁড়িয়ে জলসাগরে, আলো ছায়ার জাদুঘর, মানুষ টানার মৌচাক্কল, তুমি সুন্দর নির্মহল। দিন দিন প্রতিদিন সিঁদুর লাল সূর্যের আভা ছড়িয়ে পড়ার ভাগে, পাতা ঝরা বয়সেও তোমায় ভালো লাগে। ত্রিপুরার রাজার মন ময়ূরী, তুমি নির্মহল। মন উকি মারে অসীম সাহসে, ইমন ঠুংরি নুপুরহীন নাচ ঘর, ঘর থেকে ঘরে। অতীত কানে ফিসফিস করে, চলমান সময়ের গতিশীল চিন্তায়, নৈশব্দ সাজ ঘরে রাজ রক্ত হাসে। ইতিহাস বয়ে চলো তুমি নির্মহল। হাওড়া গোমতী মনুর পার হতে এক ঝাঁক সশরীর প্রাণ, কাগজ কলম হাতে তোমার পাজরে, শব্দে সাজায় তোমাকে, তুমি সুন্দর নির্মহল। অপূর্ব, খুব সুন্দর একটা কবিতা আমরা শুনলাম। সত্যি নির্মহল আমাদের একটা গর্বের, হ্যাঁ, গর্বের দর্শনীয় স্থান। চারিদিকে জল, তার মাঝে যে এই মহলটি দাঁড়িয়ে আছে, বিশাল ব্যাপার, কত সুন্দর জায়গা। সুন্দর জায়গা, লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম আছে, তার এগুলো আছে, অন্যান্য অনেক সুন্দর ওইগুলো হয়। আচ্ছা দাদা, ত্রিপুরার কাব্য চর্চা বিষয়ে কিছু বলুন। কাব্য চর্চা তো এখন খুবই উচ্চ পর্যায়ে আছে, কেমন প্রচুর, মানে অনেক শত কবিরা কবিতা লিখছেন, ছড়া লিখছেন, কেমন। একটা সময় ধরুন এটা হয়তো লিমিটেড ছিল, কেমন, আজ থেকে 50-60 বছর আগে বা তারও আগে। আমরা এক সময় তো দেখেছি রাজাদেরও কেউ কেউ লিখেছেন, তারপর অনঙ্গ মোহিনী দেবী বা তারাও লিখেছেন, কেমন। তারপর থেকে ধীরে ধীরে চলতে চলতে এসে অনেকেই বিভিন্ন ভাষায় কবিতা, বহুভাষী কবিতা সম্মেলন এখন হয়, অনেক সময় আমরাও করি, কেমন। তো পোয়েটস ফাউন্ডেশন থেকে আমরা এটা ইউনেস্কোর অধীনস্থ আমাদের একটি সংগঠন আছে, দেশের অনেক জায়গায় আছে, বিদেশেও বহু জায়গায় আছে পোয়েটস ফাউন্ডেশন। তার থেকেও আমরা বহুভাষী কবি সংগ্রহ করি, রবীন্দ্র পরিষদও করে, অনেকেই করে। তো তাতে তাতে এখন মণিপুরি ভাষায় যেমন প্রচুর কবিতা লেখা হয়, অনেকজন কবি আছে, প্রচুর বই প্রকাশিত হয় প্রতি বছর। উপজাতি অংশের বিভিন্ন ভাষায়, মগ ভাষা, চাকমা ভাষা, আপনার ককবরোকে, অন্যান্য অনেক ভাষায়, এই যে 19টা ট্রাইব আছে, প্রত্যেকের ভাষাতেই হয়তো সব লেখা হয়, কিন্তু সবচেয়ে বেশি এই ভাষাগুলিতে চর্চা হয়, লেখা হয়, কবিও অনেক, হ্যাঁ, কাব্য চর্চা, সাহিত্য চর্চা করেন ওনারা, কেমন। অনেক নামি দামি লেখকরা আছেন যারা সাহিত্য ইয়েতে কি বলে, আমাদের যে সঙ্গীত নাটক একাডেমি বা সাহিত্য পরিষদ, এগুলিতেও তারা আমন্ত্রিত হন, যান, করেন। আমাদের বাংলা ভাষায় তো প্রচুর কবি ছড়াকার আছেন। একসময় যেটা চুনিদাস তারা করতেন, চুনিদাস লিখতেন ছড়া, তারপর অনিল কুমার নাথ, বিমলেন্দ্র চক্রবর্তী। বিমলেন্দ্র চক্রবর্তী শুধু রাজ্যের না, রাজ্যের বাইরে, দেশের বাইরেও তার কবিতা সমাদৃত, ওনার কবিতা, ছড়া কবিতা, হ্যাঁ। ফলে বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে অনেকেরই, এরকম অনেকেরই কবিতা, হ্যাঁ, আমাদের ককবরক ভাষার অনেকে আছেন, আছেন। ফলে এখন নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়েরা বা মাঝবয়সী অনেকেই লিখছেন, গত 10-15-20 বছর, বা কেউ নতুন লিখতে শুনে, খুব ভালো ভালো লিখছেন, খুব ভালো ভালো লিখছেন। লেখা এত সুন্দর, এত ভালো, বাস্তবমুখী লেখা, অনুভবী লেখা, এত সব লেখেন, খুব ভালো। বই বার করছেন, এই বইমেলায় দেখা যায়, বা অন্যান্য অনুষ্ঠানেও, পুস্তক মেলায় প্রচুর বই প্রকাশিত হচ্ছে, কেমন। ফলে এটা খুব ভালো আসার কথা যে অন্তত ভালো কাজে, সাহিত্য চর্চায়, কবিতা চর্চায় তো যুক্ত হচ্ছেন মানুষ, কেমন। খারাপ কাজ তো করছেন না, এগুলো লিখছেন। এবং আমরা তো দেখি বইমেলার সময় 2 দিন সমানে কয়েক শত কবি পাঠ করেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, যে আমরা কবি সম্মেলন করি বা আমাদেরকেও ডাকে, হ্যাঁ, আপনারও অভিজ্ঞতা আছে, আপনিও যুক্ত থাকেন, এগুলোতে করেন, যে অনেক কবি, সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে পারি না হয়তো, এক সন্ধ্যার অনুষ্ঠানে করা যায় না, উৎসাহ নিয়ে করে, খুব ভালো লেখা হচ্ছে। নবীন প্রজন্মের তারাও অনেকেই খুব ভালো লিখছেন, এটা খুব আশার কথা। আচ্ছা, এবার একটা কবিতা শুনে নেব। এটা লাঞ্ছিত নারীর যে পণের জন্য তার, ওইটা একটা শোনাই, কেমন। লাঞ্ছিত মন। নারীর ক্ষমতায়নের সমুচ্চারিত স্লোগান মুখরিত মিছিল পাশ কাটিয়ে, অনাকাঙ্ক্ষিত শয্যায় বিনিদ্র রাত,
এপাশ উপাস করে বিথিরা লজ্জায়। ফেলে যাওয়া রাত্রির অবশিষ্ট আধার জাগায় শঙ্কার পাহাড়। পণভার লাঞ্ছিত মন সান্ত্বনা খোঁজে আইনি খরপোশ মন্ত্রে। অধিকারহীনার অধিকার বোধ বিক্ষত চেতনায় করবে আস্ফালন। ফিরে যাবে পৈতৃক ভিটায় অসম্পূর্ণ জীবনের টুকরো আশায়। এই মধ্যাহ্ন আধুনিকও চলমান সামন্ত সংস্কার। রোজ জীবনে স্বজাতির কুটিল জটিল বাক্যবাণে আসে ঘৃণিত কান্না। অবলুপ্ত প্রায় নারী পুরুষ ভেদাভেদ আধুনিক বিশ্বে পানশিটে লাগে। তবু আন্দোলিত হয় মন পরাধীন বিশ্বাসে। একদিন ফুটবে ঘুমন্ত সকাল। বুক চাপা কান্নার ফাঁক গলে উকি মারে বিশ্বস্ত আশা। ভীরু সমাজের পৌরুষ ভ্রুকুটি আর ভাঙতে জাতি অভিমান। রোজ্জ্বলা দুপুরে গর্জায় আজকের বিথিরা। জাগ্রত শানিত চেতনায় বুঝে নিতে স্বপ্নীল অধিকার। অপূর্ব অপূর্ব একটা কবিতা আমরা শুনলাম। সমাজের একটা অভিশাপ, সমাজের একটা অভিশাপ, পণ নিয়ে কবিতাটা শুনলাম। আবার কবিতার শেষের দিকে দাদা আবার আসার কথাও বললেন যে একদিন ঠিক এমন একটা দিন চলে আসবে যখন এরকম আর হবে না, তাই তো দাদা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। নারীরা জাগছে। হ্যাঁ, নারীরা জাগছে। নারীদের আগের অবস্থান আর এখনকার অবস্থান অনেকটা পাল্টেছে, তাই কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। শিক্ষা দীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে উন্নত হওয়ার ফলে তাদের মনন চেতনেও তার বাস্তবতা আসছে এবং তারা একটু সাহসী হচ্ছেন, স্বাবলম্বী হচ্ছেন। কেমন পুরুষরাও সবাই খারাপ তা তো নয়। পুরুষরাও অনেক ক্ষেত্রেই নারীদের এই অধিকারের জন্য কিন্তু লড়াই করছেন বা পাশে থাকছেন। কেমন কাজে এটা উভয়কে মিলেই নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সমাজের এই যে লাঞ্ছনা গঞ্জনা নারীদের উপর, এগুলোর মানে শেষ করতে হবে। কেমন উভয়ে মিলেই করতে হবে। কেমন সমাজ সংসারটা তো উভয়ে মিলেই হবে না। তার জন্য তো না হলে এটা সম্পূর্ণ হবে না। তার জন্যই নারী অর্ধেক আকাশ। হ্যাঁ, সেজন্যই নারী অর্ধেক আকাশ। গাড়ির দুটো চাকা। হ্যাঁ, সমানভাবে এগিয়ে যেতে হবে সবার। এবার কি আরেকটা কবিতা শুনবো? হ্যাঁ, বলি একটা একটু প্রেমের কবিতা। আচ্ছা, ব্যর্থ প্রেমও বলা যেতে পারে। আচ্ছা দাদা, একটা ভীষণ জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আর কি তার আগে, যে আপনার কলমের আচরে কোন জিনিসটা বেশি উঠে আসে? মানে কিসের উপর, যে প্রকৃতি প্রেম নাকি সমাজের এখন কি অবস্থা? এটা ঠিক চট করে বলা মুশকিল। প্রেমের কবিতা যেমন লিখেছি তেমনি মানে বাস্তব সামাজিক বিষয়ের উপরেই কবিতা লিখেছি বোধহয় বেশি। আচ্ছা, বিভিন্ন বাস্তব ঘটনা, সেই সময়ের চলমান সময়ের এসবই লিখেছি বেশি। প্রেমের কবিতাও লিখেছি কিছু কিছু, প্রকৃতি নিয়েও লিখেছি। কেমন তো এটা একটা বৃষ্টি ভেজা মন। আজ অনেক দিন বাদে শহরের সহস্র ভিড়ে চোখ স্থির একটি চেহারায়। আমার অপ্রকাশিত প্রেম কথা বলে অন্তরে। তপ্ত দুপুরে দাঁড়িয়ে নিঃসঙ্গতায় প্রশ্ন আঁকি রোদের গায়ে। একই তার ললাটে অন্য অভিজ্ঞান। প্রেমিক মন উকি মারে নিঃশব্দে। বারবার দেখার তৃষ্ণা চোখ ফেটে আসে। সে যেতে যেতে নিষেধের পাহাড়াতে তবু পিছন ফিরে চেয়েছিল। তখন বৃষ্টি হয়েছিল, মনের জানালা দিয়ে ভিজে গিয়েছিল আমার সব অভিলাষ। বাহ, অপূর্ব। আর দাদার কবিতাটা কিন্তু খুব প্রাসঙ্গিক, কারণ চলছে বর্ষাকাল। বর্ষাকাল মানেই বর্ষাকাল আর বসন্ত, মানে বর্ষার বসন্ত প্রেমের দুটো সময়। সেই আচ্ছা, খুব জানতে ইচ্ছে করছে যে আপনার ভালো লাগার একটা মুহূর্ত। ভালো লাগার এই কবিতা চর্চায় বা কবিতা পাঠে এটা ভালো লাগার অনেক মুহূর্তই আছে। অনেক আসরে গেছি, বইমেলায় অনেকে গেছি, অনেক গুণীজনদের সঙ্গে, বরিষ্ঠ কবিদের সঙ্গে একসঙ্গে মঞ্চে ভাগ করেছি, পড়েছি। ঠিক আছে, তারপরেও একটা অনুষ্ঠান খুব এখনো মনে থাকে, যেটা ওই যে নির্মহল কবিতা। সেদিনই
তার আগের দিন লেখা সেদিনই সেখানে পাঠ করি। আচ্ছা। প্রথমবার যখন নির্মহল উৎসব হয় তখন তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে সেখানে আমাদেরকে তথ্য সংস্কৃতি দপ্তরের বাসে করে আমাদের নিয়ে যাওয়া হয়। আচ্ছা। কবি মন্ত্রী অনিল সরকার নিজে গেছেন সঙ্গে। কেমন সেদিনের এই যে আমরা গেছি, বিভিন্ন ভাষার কবিরা ছিলেন। আচ্ছা। এমন সব মানুষ ছিল, তাদের কথা এখন মনে হয়, খুব মনে হয়। অপরাজিতা রায়, করবী দেববর্মন, আপনার ওই যে যোগমায়া চাকমা, কল্যাণ গুপ্ত, দিব্যেন্দু নাগ, যারা অনেকে এখন নেই, ননীগোপাল চক্রবর্তী, চন্দ্রকান্ত মোরা সিং, তারপর ওই মেয়েটা গেছিল, ওই যে নাম সিনহা, এই যে সারিতা সিনহা, সে তখন সবে শুরু করেছে লেখা। হ্যাঁ, সে সারিতা সিনহা গেছিল সেটাতে, তার মণিপুরি। তারপর আরও ছিল, আরও কেউ, ওই যে বিশালগড়ের এই যে আব্দুল আলিম না কি নাম ওর, সিনিয়র, দুজন বোধ একই নামে আছে এখন, একজন সোনামুড়া বাড়ি আর একজন বিশালগড়ের যে পুরনো ওর বয়স্ক, উনি ছিলেন। এরকম অনেক। এই যে বিষয়টা যে কবিমন্ত্রী অনিষ্কার সহ অপরাজিতা রায়, করবী দেববর্মন, তাদের মতো লোকদের সহ আমরা একসঙ্গে সারাদিন ওখানে কাটালাম। কবি সম্মেলনটা হয়েছে নাচঘরে। আচ্ছা। নির্মহলের নাচঘরে হয়েছে, সেখানে সবাই কবিতা পাঠ করেছে। তারপর দুপুরে ওই কি বলে এটা, লাঞ্চ হয়েছে দুপুরে। হ্যাঁ, তথ্য সংস্কৃতি দপ্তর, আমরা নৌকা করে এপার থেকে গেলাম, করেছে দারুণ। এটার একটা আলাদা অনুভূতি যে রাজকীয় সেই নাচ ঘরে বসে আমরা কবিতা পাঠ করেছি। এটা একটা ভালো নির্মল উৎসবে, এটা একটা ভালো অনুভূতি সত্যি। এবার একটা কবিতা শুনে নেব। আমাদের এই যে প্রকৃতি কেমন হয়ে যাচ্ছে না, ধূসর হয়ে যাচ্ছে, চারিদিকে শুধু ধোঁয়ার কুণ্ডলী, গাছ হয়ে যাচ্ছে, বৃষ্টি কমে যাচ্ছে, এরকম। তো ওই রকম একটি ছোট্ট কবিতা, বৃষ্টির হাহাকার। পৃথিবী ধূসর হয় গাছেদের অকাল রোদনে, ধোঁয়ার কুণ্ডলী গর্ভে মানুষের বাস। জীবনের সবুজ পাতাঘর, জীর্ণ অবয়ব, উষ্ণতার বিস্তীর্ণ মৃত্তিকায়, হুহু দমকা বাতাসে, মেঘের যাপন বৃষ্টিহীন নিঃসঙ্গতায়। জীবনে আলো ছায়ার বিন্যাস, কবিতার পংক্তির উন্মাদ আনন্দে, বন সৃজন পরিহাস। অপূর্ব অপূর্ব। পৃথিবী প্রথমে যতটা বনায়ন হওয়া দরকার হচ্ছে না। কবিতাটা শুরু হয়েছে একটু প্রথম লাইনটা যদি একটু, কি সুন্দর লাইনটা, পৃথিবী ধূসর হয় গাছেদের অকাল রোদনে। অপূর্ব অপূর্ব সেই কবিতা। সত্যি তো, গাছ এমন একটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে অক্সিজেন আমরা পেয়ে থাকি, তো তার কোনো বিকল্পই হয় না, গাছের সঙ্গে কোনো তুলনাই হয় না, বিকল্পই হয় না। কিছুদিন আগে একেবি টিভি একটা অনুষ্ঠান করেছিল ওই প্রেস ক্লাবে, যে বিষয় ছিল বিদ্যালয় স্তরে কিচেন গার্ডেনের গুরুত্ব। আচ্ছা। তো সেটাও খুব সুন্দর সুন্দর বক্তব্য সবাই মানে পেশ করলো। তো সেই সঙ্গে ওরা শিখলো যে কিচেন গার্ডেন, যে গাছ লাগানো, গাছের সঙ্গে একটা বন্ধুত্ব করা, সেই সঙ্গে আবার নিজের কাজ করতে করতে নিজেদের মধ্যেও একটা মানে আদান প্রদান, মনোভাবের আদান প্রদান। কেউ কেউ বলেছেন যে প্রত্যেকের জন্মদিনে যদি একটা গাছ লাগায়, এটাও তো আমাদের প্রকৃতিকে অনেক সাহায্য করতে পারে। এই গাছটাকে প্রতিদিন একটু জল দেওয়া, একটু মাটি খুঁড়ে দেওয়া, তাকে যদি একটু বড় করা যায়, হ্যাঁ, কটা জীবন বাঁচতে পারে, কত বেশি অক্সিজেন পেতে পারি। সত্যি। আমরা যেটা বলছিলাম যে কবিতার শরীরে আমরা একটা কবিতাকে কতভাবে আঁকি, কবিতার শরীরে কত রকম শব্দ, কত রকম অনুভব থেকে আমরা আঁকি। এরকম একটি কবিতা, কবিতার অন্তঃসুর। আচ্ছা। নিশিদিন তুমি কবি, আঁকো কত শব্দ ছবি, চাল চিত্রে কবিতা যাপন, আকাশ বাতাস গ্রহ তারা, হাসি কান্না দেয় ধরা, যখন তখন এখানে সেখানে, সহস্রাব্দের অলঙ্কার বিশেষণে, ভাবনা আপন আপন। কবিতা শরীরে শোক বিদ্রোহ, পৌষের শীততাপ, চৈত্রের দাবদাহ, ইতিহাসের বাঁকে বাঁকে, প্রেম বিরহ বেদনা, সুখ দুঃখ যাতনা, কালের স্রোতে ছবি আঁকে।
অনুভবের পুষ্প চন্দন ঢালো, তাই দিয়া চারিদিকে সৃষ্টির আগুন জ্বালো। দারুণ দারুণ। আমি প্রথমেই বলেছিলাম আপনাদের যে আজকে খুব সুন্দর সুন্দর কবিতা শোনার দিন। আপনারা আশা করি শুনেছেন। অবশ্যই ভালো লাগবে আপনাদের এই অনুষ্ঠান। আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। তো যেতে যেতে ছোট করে যদি একটু বলুন যে আগামী প্রজন্মের কবিদের জন্য কিছু যদি টিপস দেন। না, টিপস তো দেখুন এগুলো বলে করা যায় না। প্রত্যেকেরই ওই যে বললাম যে কবিরা তো অনুভবী হয়, কল্পনাপ্রবণ হয়, আবার বাস্তব বর্জিত নয়। পরিস্থিতি, প্রকৃতি, সমাজ এসব নিয়ে, প্রেম বিরহ কাতরতা নিয়ে লেখেই। কাজী নবীনরাও লিখছেন। কিন্তু আমার একটা জায়গায় আমার মনে হয় যে কিছু কবিতা লিখেই চট করে একটা বই প্রকাশ করে ফেলবার জন্য যে তাড়াহুড়া অনেকের মধ্যে আমরা দেখি, তারপর দেখা যায় বই নিজের পকেটে গাটের কড়ি খরচ করেই হয়তো বই করছেন, ছাপাচ্ছেন। তাতে অনেক ত্রুটি থাকে। যখন এগুলো নিয়ে ওই প্রকাশে আলোচনায় বিশিষ্টজনরা করেন প্রকাশ অনুষ্ঠানে, তখন তার বিভিন্ন রকম ত্রুটি বিচ্যুতির কথা বলেন, তখন এগুলো শুনতে খারাপ লাগে। আর হচ্ছে বই বের করে বই বিক্রি হয় না। কবিতার বই, আমাদের এখানকার গল্পের প্রবন্ধের বই যারা বার করেন প্রতি বছর প্রচুর, কিন্তু মানুষ যে বইমেলায় গিয়ে বা অন্য দোকানে গিয়ে খুব একটা কিনছে তা না। এখানকার স্থানীয় লেখকদের বই যে খুব একটা বিক্রি হয় তা না, পুশ করতে হয়। পুশ করে কেনা, অথবা বিচ্ছন্ন লাইব্রেরি কিছু কিনে বা অন্য কেউ যদি কিনে টিনে এরকম। তো তাতে আমি দেখেছি বই মেলায়, পুস্তক মেলায় ওই স্টলের সামনে দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে থাকে কেউ কেউ থেকে। এবার যখন যে পরিচিত গেল, আপনি আমি যেই হোক বা তার আত্মীয় পরিজন যারাই গেল, তাকে বললো আমার একটা বই আছে, আমার একটা বই বেরিয়েছে, একটু দেবেন, দেখবেন, ওই দিকে রেখে আছে বা কিছু। হ্যাঁ, এই যে বিষয়টা, এটাকে আমার খুব দুর্বল মনে হয়। হ্যাঁ, যে এটা তার ভাবনা থেকে, তার জ্ঞান বুদ্ধি চেতনা থেকে সে এটা সৃষ্টি করেছে। এই সৃষ্টিটার জন্য অন্যকে আমার অনুনয় বিনয় করতে হবে কেন, খুশামত করতে হবে কেন? আমি আমার সৃষ্টিটাকে প্রকাশ করলাম, ছেড়ে দিলাম, এবার তার কথা শুনে অন্যরা কিনুক। কেমন আমার মনে হয় আর কি, এরকম এতটা তাড়াহুড়ো করার দরকার নেই। অনেক কবিতা লেখা হলে তার থেকে বেছে ক্রিম অফ দ্য ক্রিম যেটা আমরা বলি, সেরকম বলে এরকম একটা বই করে তারপর যদি তার একটা রিভিউ, বইটার রিভিউ যদি কোনো পত্রিকায় কোনো ক্রিটিককে দিয়ে বের করা যায়, তাতে অনেকে জানবে যে হ্যাঁ এরকম একটা কবিতার বই, গল্পের বই বা প্রবন্ধের বই বেরিয়েছে, বা এটা তো একটা ভালো রিভিউ বেরিয়েছে, দেখি বইটা পড়তে হবে। তাহলে আগ্রহটা, পাঠকের মধ্যে আগ্রহটা তৈরি করতে হবে। না করে যদি চট করে স্টলের সামনে দাঁড়িয়ে থাকলাম, ওর বাড়িতে গিয়ে হাজির হলাম বই নিয়ে, এটাতে আমার এটা লেখক তো সৃষ্টি করেন না, একটা সৃষ্টিশীল মানুষ। হ্যাঁ, একটা সৃষ্টিশীল মানুষ, সে কেন অন্যের দ্বারে যাবে বই নিয়ে বিক্রির জন্য বা স্টলে দাঁড়াবে? এটা জায়গাটা আমার দুর্বলতা লাগে। আমি ওই জন্য আমার ধৃষ্টতা ক্ষমা করবেন যারা লেখেন, কবি সাহিত্যিক আছেন। হ্যাঁ, আমিও একটু লিখি অনেক বছর, কিন্তু অনেক জ্ঞানীগুণী মানুষরা আছেন, বিদ্বজনেরা আছেন, অনেক ভালো লেখেন। সত্যি আমরা তাদের এগুলো পড়ে ঋদ্ধ হই। কাজে আমার ধৃষ্টতা ক্ষমা করবেন ওই কথাটা বললাম বলে। অনেক অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, আমাকে ডেকেছেন আপনারা, আমার কৃতজ্ঞতা জানাই। আমরা ঋদ্ধ হলাম আপনার কবিতা শুনে, আপনার দর্শক শ্রোতাদেরও যারা শুনেছেন বা শুনবেন তাদেরকেও আমার নমস্কার। নমস্কার। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। যেতে যেতে বলি, দেখতে থাকুন একেবি টিভির সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য বাসর। তাহলেই আমরা কবিতাকে ভালোবাসতে পারবো, সাহিত্যকে ভালোবাসতে পারবো। এবার আসি তাহলে, নমস্কার।